জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। এটাই ছিল 2024-এর লোকসভা নির্বাচনের সবথেকে বড় ক্যাম্পেন তৃণমূল কংগ্রেসের। আজকে বাংলা বিরোধী কেন বলা হচ্ছে? তৃণমূল কংগ্রেস একটা পার্টি যেটা পশ্চিমবঙ্গকে শাসন করে, কিন্তু শুধু একটি পার্টি নয়। তৃণমূল কংগ্রেস তার সঙ্গে বাংলা টোটাল সংস্কৃতিকে নিয়ে চলে। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, শিডিউল কাস্ট, ব্রাহ্মণ, ক্ষত্রিয় সমস্ত জাত ধর্ম নিয়ে নিরপেক্ষভাবে সকলকে নিয়ে যে চলতে পারে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমরা দেখেছি বিজেপি বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। রাজা রামমোহন রয় 1751 সালে যেখানে সতীদাহ প্রথা উচ্ছেদের জন্য লর্ড বেন্টিংকে দিয়ে আইন প্রণয়ন করিয়েছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি আমাদেরকে যুক্তাক্ষর থেকে শুরু করে অ ক খ সমস্ত কিছু শিখিয়েছেন, যার জন্য আজকে আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়তে পারছি। আজকে বিজেপি যে পিচে খেলছে, যেখানে নির্বাচন করতে এসছে, সেই পিচটাকেই তারা বোঝেনি। তারা সেই সমস্ত মনীষীদের অপমান করছেন। তারা ইউপি, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের অন্ধ, কুসংস্কারাচ্ছন্ন, সম্পূর্ণ কলুষিত রাজনীতি, জাতপাতের রাজনীতি এবং ব্রাহ্মণ্যবাদী রাজনীতি, সেটাকে প্রণয়ন করতে চাচ্ছেন পশ্চিমবঙ্গের বুকে, যেটা বাঙালিরা চিরকালই জাতপাতের ধার ধারে না এবং বাঙালিরা চিরকালই উন্নত এবং উন্নত মস্তিষ্কের, এবং যার জন্যে চিরকাল বলা হয় বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এই সমস্ত মনীষীরা একের পর এক প্রমাণ করে গেছেন। সুতরাং বাংলার মনীষীদের অপমান করে, বাংলার সংস্কৃতিকে অপমান করে যারা ওই জয় শ্রীরাম বলে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানের কুসংস্কারাচ্ছন্ন সংস্কৃতিকে প্রচলন করার চেষ্টা করবেন, জানুয়ারি 24 তারিখে রাম মন্দির উদ্বোধন, আর জানুয়ারি 10-12 তারিখ 8 তারিখে পাড়ায় পাড়ায় মিড ডে মিলের পুরনো চাল 8-10 পিস আর একটা কাপড় আর একটা ছবি নিয়ে বেরোচ্ছেন যে রামলালার প্রসাদ, পুজোর আগে প্রসাদ। তো এই ধরনের অসভ্যজনকভাবে রাজনীতিকরণের যে প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির, সেটাকে এই নির্বাচনে বাংলার মানুষ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। নমস্কার, আমাদের আজকের মুখোমুখিকরণের এই পর্বে আপনাদের স্বাগত জানাই। লোকসভা ভোটের ব্যস্ততা শেষে আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ইন্দ্রনীল বসু। দাদা, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত জানাই। আজ নরেন্দ্র দামোদর মোদী তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন এবং হতে পারে যে তৃতীয়বারের জন্য পূর্ণমন্ত্রী তিনি, মানে 15 বছরের যে একটা সাইকেল, সেটা যদি তিনি কমপ্লিট করতে পারেন, তিনি প্রথম এমন প্রধানমন্ত্রী হবেন আমাদের দেশে যিনি এটা করতে পারবেন। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে এখনও বিরোধীদের মুখে সেই বিরোধিতা, সেই সমালোচনা, তার থেকে তারা বেরিয়ে আসতে পারছেন না। তাকে যে একটা প্রপার শুভেচ্ছা জানানো উচিত, এই যে ওনার জিত এবং ইনি 3 বছর ধরে 3টে পর্ব ধরে যে উনি এগিয়ে চলেছেন, সেই শুভেচ্ছা আসছে না কেন বিরোধী থেকে? দেখুন, এর মূল কারণ হচ্ছে যে ধরনের ব্যবহার মানুষ করে, নিউটনের 3য় সূত্র অনুযায়ী সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, আমরা জানি প্রতিটা অ্যাকশনের, ঠিক সেই ধরনের ব্যবহারই কিন্তু সে ফেরত পায়। আপনি লক্ষ্য করে দেখুন, মহারাষ্ট্র যেভাবে সেখানকার সরকারকে, দলগুলোকে, এনসিপি বলুন, উদ্ধব ঠাকরের শিবসেনা বলুন, সেগুলোকে ভেঙে তাদের সিম্বল কে পাবে সেটা নিয়ে পর্যন্ত প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গেল। যে ধরনের ঘোড়া কেনাবেচা করা, মানে অর্থাৎ এক ধরনের নোংরামো রাজনীতিতে, যে ডার্টি কালচার এক ধরনের নিয়ে আসা, একটা দল থেকে এক দলে এসে জয়েন করা, এটা অনেক বছর ধরেই হয়ে আসছে, সেটা অন্য জিনিস। কিন্তু দলগুলোকেই ভেঙে দিয়ে দিয়ে
নতুন করে তৈরি করে আবার সেখান থেকে আবার শরিক সৃষ্টি করা। তো এই ধরনের অভিনব সব পন্থা যেভাবে বিরোধী দলগুলোর প্রতি মনোভাব দেখিয়েছে, এবং তার সঙ্গে ইডি, সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এদের সম্পূর্ণভাবে মনে হচ্ছে যেন কেন্দ্রের বিজেপি সরকারের দাসেরা এমনভাবে কাজ করছে। আমরা যদি দেখি সিবিআইয়ের কনভিকশন রেট, আজকে ধরুন নোবেল চুরি, সেই 2008 সালে মামলাটা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল যে নোবেল চুরির কিনারা করার জন্য, সেই নোবেল চুরির কিনারা কিন্তু আজ পর্যন্ত করতে পারেনি। নন্দীগ্রাম কাণ্ড 2009 সালে, 8 সালের, সেগুলো পর্যন্ত কিন্তু নিতাই গণহত্যা, এগুলো কিন্তু সব সিবিআই ইনকোয়ারির মধ্যে আছে, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক চার্জশিট পর্যন্ত ফাইল করতে পারেনি, বহু পুরনো মামলা। নতুন মামলা করা ছেড়েই দিন, নারদা, সারদা, এগুলো ছেড়েই দিন। শুধুমাত্র ভোটের আগে এরা কি করে, বিভিন্ন বিরোধী নেতাদের ডেকে ডিস্টার্ব করতে চায়। সেটা আপনি বলছেন, কিন্তু সিবিআই, ইডি যার কথাই বলুন না কেন, ধরুন আমাদের রাজ্যেও বিভিন্ন মন্ত্রীর থেকে শুরু করে অন্যান্য যেসব প্রভাবশালী নেতাদের সিবিআই বা ইডি নিজের হেফাজতে নিয়েছে, তারা তো এরকমও দেখা যায়নি যে তাদের বিরুদ্ধে প্রমাণও জোগাড় হয়েছে, তারা যে বেকসুর খালাস বা তারা যে কোনো দোষ করেননি। এমনকি আমাদের যারা মন্ত্রী আছেন, আমাদের রাজ্যের যারা প্রাক্তন মন্ত্রী আছেন, যারা এখন জেলে আছেন, তারা বছরের পর বছর জামিন পর্যন্ত পাচ্ছেন না হাইকোর্ট থেকে। নিশ্চয়ই হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে জামিন পাচ্ছে না, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে এরকম প্রমাণ আছে যে যার জন্যই কোর্ট তাদের জামিন দিচ্ছে না। বলি, যখন মানে আইনের প্রক্রিয়াটা কি হয়, একটুখানি লম্বা হয়, তো জটিল হয়। যখন একটা এজেন্সি, কোনো সিবিআই বলুন, ইডি বলুন, এরা যখন একটা বিষয়ে ইনভেস্টিগেশন করছে, একটা দেখা গেল দুর্নীতি মামলার, সেখানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সুযোগ দেয়, যে তাকে পূর্ণাঙ্গভাবে সুযোগ দেয় যে পরস্পর যে কি কি প্রমাণ আছে দেখাও, আরও কিছু প্রমাণ থাকলে দেখাও। আর ওরা শুধু ডেটের পর ডেট নেয়, সামান্য কিছু প্রমাণ দেখালো, দেখিয়ে দেখা গেল যে আবার একটা ডেট নিয়ে নিল যে আরও আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু একটা স্ক্যাম যখন হয় তখন তো অনেক তার শাখা প্রশাখা থাকে। এবার দেখা গেলো একটা শাখা ধরেছে, এবার দেখা গেলো মেন আপনি, সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, মেন আপনি রয়েছেন জেলের মধ্যে। এবার দেখা গেল যে আপনার সঙ্গে আমার একদিন দুদিন পরিচয় দেখা গেছিলো, আপনার সাথে আমার একটা ছবি আছে কোনো অনুষ্ঠানে। এবার দেখা গেল আমার এগেনস্টে কোনো প্রমাণ পাওয়া গেল সামান্য, সেটাকেও আপনাকে এন্ডোর্স করে দিচ্ছে। এবার হাইকোর্টকে বা সুপ্রিম কোর্টকে বলছে যে দেখুন একটা পাওয়া গেছে হুজুর, দেখুন ছবিটা পাওয়া গেছে, এর কাছ থেকে কিছু বাড়াপাত হয়েছে মাল, তাহলে এর সঙ্গে হতে পারে, আর এখন জামিনটা দেবেন না, আর একটু দেখি। সেটা যখন এইভাবে লঙ্গার করে করে সেটা আপনি বলছেন, কিন্তু অল্প কিছু মাল পাওয়া মানে তো এটা নয় যে কারোর খাটের নিচে 15-20 কোটি টাকা থাকবে, মানে এটা তো আশ্চর্যজনক ব্যাপার না? না না, এটা আশ্চর্যজনক ব্যাপার, আপনি যেটা বলছেন ঠিকই, কিন্তু এখানেও একটা জিনিস বলুন, সেটা হচ্ছে যে যাদের যাদের কাছ থেকে বারামত হয়েছে সেগুলো কিন্তু সরাসরি সেই সমস্ত কোনো নেতাদের কাছ থেকে পাওয়া যায়নি। হিসাব করে দেখুন, বলা হচ্ছে পরিচিত পরিচিত বান্ধবীর ফ্ল্যাট, বান্ধবীর ফ্ল্যাট। তো এই সমস্ত বিষয়গুলো, এগুলো যাই বিচার্য বিষয়, এগুলো নিয়ে বিশেষ বলবো না, কিন্তু মেন বিষয় হচ্ছে যে ধরনের ব্যবহার নরেন্দ্র মোদী এই 10 বছরে করে এসছেন বিরোধীদের প্রতি, প্রতিশোধমূলক আচরণ, তার জন্যই আজকে বিরোধীরা কিন্তু বিমুখ। হ্যাঁ, তাহলেও আমাদের দেশে বিরোধীদের কোয়ালিটিও তো সেরকম হচ্ছে না। মানে একটা দল এত এত ব্যবধানে জিতছে, মানে বিজেপি যেখানে 240টার কাছে সিট পেয়েছে, সেখানে তার পরবর্তী দল 100টা সিটও পায়নি। তাহলে বিরোধীদের কোয়ালিটিও কমছে। এবং বিরোধীদের আমরা দেখতে পাচ্ছি যে যখন দিল্লির মুখ্যমন্ত্রী নির্বাচন হয়, দিল্লির বিধানসভায় আপ একদম ক্লিন সুইপ করেছিল, 80টার মধ্যে 77টা সিট নিয়ে চলে গেছিল। এবং সেখান থেকে এত স্ট্রং একটা জায়গা থেকে আপ যেখানে উঠে এসেছিল, সেখান থেকে তারপর পাঞ্জাবে তাদের সরকার এলো, তারপরেও যদি তাদের মুখ্যমন্ত্রী, এবং শুধু মুখ্যমন্ত্রী বলবো না, এখানে আপের যিনি প্রধান মানে একটা রাজনৈতিক দলের যিনি প্রধান, তাকে যদি জেলে থাকতে হয়, তার মানে বিরোধীদের কোয়ালিটি কোথায় গিয়ে নেমেছে। হ্যাঁ, এটা একটা আমরা দেখলাম, সেটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল, তিনি আপের প্রধান, তিনি আবগারি দুর্নীতি মামলায় তাকে জেলে ছিলেন এবং পেরোলে আবার এসেছিলেন, জামিন নিয়ে এসেছিলেন প্রচারের জন্য। এই বিষয়টা আজকে ভারতবর্ষের ইতিহাসে খুবই বিরল। এবং এর সাথে আমি একটা কথা অ্যাড করতে চাইবো এখানে।
প্রচারে এসে তিনি বলছেন যে যদি বিজেপিকে ভোট না দেন তাহলে আমাকে আর জেলে ঢুকতে হবে না, বিজেপি যদি ভোট দেন তাহলে কিন্তু আমাকে আবার জেলে ঢুকতে হবে। বিজেপির সাথে কোর্টের কি সম্পর্ক? কারণ হচ্ছে বিজেপির সঙ্গে ভোটের সম্পর্ক এখানেই, ভোট না, কোর্টের কি সম্পর্ক বিজেপির সাথে? অ্যাকচুয়ালি কোর্টের সম্পর্কটা বিজেপির সঙ্গে কীরকম বলি, এখানে সাধারণ মানুষের ভরসার জায়গা হচ্ছে কোর্ট। যখন মানুষ সিস্টেম থেকে কিছু পায় না, সরকার রাজনৈতিক দলেরা যখন মানুষের উপর অত্যাচার করে, তখন আমাদের শেষ যাওয়ার জায়গা হচ্ছে কোর্ট। সেই জায়গাটা কলুষিত হোক আমরা চাই না, তার সমালোচনা করাও ঠিক নয়, আমরা সাধারণ মানুষ। কিন্তু একটা বিষয় আমার খুব অবাক লেগেছে, যার সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্যের মিল আছে। শুভেন্দু অধিকারী বললেন বোমা ফাটাবো, ভালো কথা, অমুক দিন বোমা ফাটবে, অমুক দিন বোমা ফাটবে। বোমা ফাটলো এবং তারপর শুভেন্দু অধিকারী নিজে বলেছিলাম আমি বোমা ফাটাবো। বোমাটা কি ফাটলো? 26,000 স্কুল শিক্ষকের নিয়োগ বাতিল করলো হাইকোর্ট। তাহলে কালকে কি রায় হবে, কি 3 দিন পর কি রায় হবে, সেই বোমা ফাটানোর কথা শুভেন্দু অধিকারী 3 দিন আগে কি করে বলেন? এটা একটা মানে আশ্চর্যজনক বিষয়। এবং সেটার সঙ্গে যদি অ্যাডপার করে দেখেন, তাহলে মিস্টার অরবিন্দ কেজরিওয়ালের যে বক্তব্য, সেটাও সঠিক বলেই মনে হবে। কারণ আপনি বলতে চাইছেন যে এই বিজেপি সরকার আসার পর আমাদের আইন ব্যবস্থায় কোনো না কোনো জায়গায় কলুষিত হচ্ছে। কারণ দেখুন না, আপনি একটা জিনিস জানুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি বর্তমানে বিজেপির এমপি, তিনি বিচার ব্যবস্থার মধ্যে ছিলেন, একজন জাজ হিসেবে ছিলেন। থাকার পর সেখান থেকে রিজাইন দিয়েছে, এখানে অংশগ্রহণ করলেন। এবং আমরা লক্ষ্য করে দেখেছি জাজ থাকাকালীনও তিনি বিভিন্নভাবে একটা সরকার বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছেন, সেটা নিতেই পারেন কেউ, কিন্তু তার অ্যাকশান বা তার প্রত্যয়গুলো আমরা যদি মিলিয়ে দেখি, সেখানে কিন্তু রাজনীতিতে আসার জন্যই তিনি সেগুলো করছিলেন, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে একজন রিজাইন করলে সঙ্গে সঙ্গে বিজেপিতে জয়েন করে গেল, তার মানে তার আগে যে সমস্ত রায়গুলো হয়েছিল বা যা হয়েছিল, তার মধ্যে কিছুটা হলেও সেখানে নিরপেক্ষতা শব্দটা হারায় বলেই আমার মনে হয়। মানে গুড়ে অল্প হলেও বালি আছে, তাহলে আশা করা যায়। কারণ ব্যক্তিগত মতামত এটা আমার, বিচার বিভাগ সম্বন্ধে আমি কিছু বলছি না, কিন্তু এই জায়গাটা আমাদেরকে ব্যথিত করছে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে আমরা দেখব যে বিগত লাস্ট 6টা লোকসভা নির্বাচনে কংগ্রেস একবারও 150 সিট পেরোতে পারেনি, এবং লাস্ট 3টের মধ্যে একবারও 100 পেরোয়নি। লাস্ট দুটো একদম 50-এর কাছাকাছি ছিল, এবার 99। বিরোধীদের অবস্থা যখন এরকম রাজ্যে বা দেশে চারি জায়গায়, সেটা তো একটা যে কোনো কেন্দ্রীয় শক্তি যারা এইভাবে উঠে আসছে, তারা তো সেখানে নিজেদের অঙ্গুলি হেলন করবেই। সেটাতে আপনার কি মনে হয়? কংগ্রেস দেশের মূল বিরোধী শক্তি বর্তমানে, বা এর আগেও 6টা নির্বাচনে হয়েছে। যদিও 2019-এর নির্বাচনে বিরোধী দলনেতা স্ট্যাটাস হারিয়ে ফেলেছিল কংগ্রেস। আজকে একটা বিষয় খেয়াল করতে হবে যে বিরোধী কংগ্রেসের আসন বেশি হয়নি বলে যে বিরোধী ছিল না, কথাটা ভুল। আঞ্চলিক দল প্রচুর আছে যারা কংগ্রেসের সঙ্গে মিলে বা আলাদাভাবে বিরোধিতা করে গেছে। এটা আমরা দেখব, গত 2019-এর হিসাব যদি দেখি, সেখানে 300টা ছিল বিজেপি, এনডিএ শরিক নিয়ে মোটামুটি আমার যত মনে পড়ছে 353টা ছিল। তাহলে সেখানে ধরুন আপনার হিসাব করে 147 আর দিকে 46, প্রায় 200-র কাছাকাছি বিরোধী ছিল। তার মধ্যে কংগ্রেসের ছিল 42টা মতো। তাহলে সেখানে যেমন তৃণমূল কংগ্রেস বলুন, সমাজবাদী পার্টি বলুন, বহুজন সমাজবাদী পার্টি বলুন, আপ বলুন, দাবিরা মুন্নাটা কারিক্রাম, ডিএমকে বলুন, এই সমস্ত পার্টিগুলো ছিল। তো সিপিআইএম ছিল, শিবসেনা ছিল, প্রত্যেকে ছিল। সুতরাং বিরোধী শক্তি ছিল। আর বিরোধী শক্তি কোথাও কম আছে বা বেশি আছে, এটার উপর নির্ভর করে কোনো একটা পার্টির বা শাসক দলে আচার ব্যবহার নির্ভর হওয়া উচিত নয়। আমার আচার ব্যবহার আমার ব্যক্তিগত বিষয়, বা সেটা ঘটনা আছে যে আমার শিক্ষা দীক্ষার বিষয়, সেখানে
আমার সামনে অডিয়েন্স কম আছে কি বেশি আছে সেটা দেখে তো আমি আচার ব্যবহার করব না। সেখানে ভারতীয় জনতা পার্টি যেভাবে দমন পীড়ন নীতি প্রয়োগ করেছে বিরোধীদের ওপর বিভিন্ন রাজ্যে, ইডি সিবিআইকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে, সেটা খুবই নিন্দনীয়। এবং যার জন্যেই আজকে বিরোধীরা কিন্তু এককাট্টাভাবে ইন্ডিয়া অ্যালায়েন্সের মাধ্যমে আজকে লড়াইটা করেছে। ধরুন আপনারা বলেন যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল, এরা মুসলিমদের দমন করতে চায়, উৎপীড়ন করতে চায়, তাহলে আমি যদি এই কথাটা বলি যে বিজেপি মুসলিম ভোট পাচ্ছে না, কারণ মুসলিমদের তারা দমন করতে চায়, বিজেপি হিন্দুত্ববাদকে প্রমোট করে, তাহলে তারপরেও যে তারা 3বার টার্ম করতে পারছে, তাহলে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এই দলগুলোর এত মুসলিম তোষণের কারণ কি? বিষয়টা মুসলিম তোষণে নয়। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বেসিক্যালি তৃণমূল কংগ্রেসে আমরা যেটা দেখতে পাই, মুসলিম তোষণ বললে সম্পূর্ণ ভুল হবে। কারণ হচ্ছে যে একধারে যেমন ফুরফুরা শরীফের উন্নয়নের জন্য যেমন হেল্প করে তৃণমূল সরকার, তেমনি আর একদিকে ফুরফুরা শরীফে যদি তৃণমূল সরকার সেইভাবে হেল্প করতো, তাহলে সেখান থেকে আইএসএফ আসতো না। আইএসএফ থেকে একজন দাঁড়াতেন না যিনি সবসময় তৃণমূলের এগেনস্টে কথা বলেন। সেটাই তো কথা, সেই অর্থে হেল্প করে না, হয়তো করে কিছুটা, কিন্তু তার থেকে বেশি আপনি লক্ষ্য করবেন তারকেশ্বর, তারাপীঠ কিভাবে সাজিয়ে দিয়েছে ট্যুরিজমের উন্নতির জন্য। ফুরফুরা শরীফেও অনেক ট্যুরিস্ট যায়, সেখানেও যথাসাধ্য চেষ্টা করছে আমাদের তৃণমূল কংগ্রেস সরকার। বিষয়টা হচ্ছে যে বুঝতে হবে আপনাকে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক্যাল সিচুয়েশন। আমরা যদি বাংলার কথায় ধরি, পশ্চিমবঙ্গের কথায় ধরি, এখানে প্রায় ওভার 35% পপুলেশন হচ্ছে মুসলিম পপুলেশন। তার মানে বলতে চাইছেন যে বাংলার রাজনীতিতে মুসলিম তোষণ ছাড়া বাংলার গদিতে আসা সম্ভব না। তোষণ নয়, এই যে বলা হচ্ছে তোষণ, তোষণে এখানে কিছু নয় তো। এখানে যে সমস্ত স্কিমগুলোই তো সমস্ত ধর্মের মানুষ পান। এখানে আমরা যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা করা হয় সেটা যে সবাইকে নিয়ে চলা। ওই যে মোদিজি বলেন সবকা সাথ সবকা বিকাশ, মুখেই বলেন, কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা ক্ষেত্রে। কেন মোদিজির প্রকল্প কি সব মানুষ পাচ্ছেন না? মোদিজির প্রকল্প কটা সেটা পরে আসছে হিসাবে। পশ্চিমবঙ্গ সরকারের প্রায় 700টির ওপর প্রকল্প রানিং, এবং এখানে বেশিরভাগ মানুষ, মানে প্রতিটা পরিবারই প্রায় একটা না একটা প্রকল্পের আওতায় পড়েন। এত স্কিম পশ্চিমবঙ্গ সরকারের রয়েছে। এখানে পরিষ্কার আর একটা কালচার হচ্ছে ছুঁত মার্ক নেই। আপনাকে পরিষ্কার বলতে হবে, যেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বিজেপি বাদ দিলাম, আমরা দাঁড়িয়েছি বাংলায়। বাংলা সম্বন্ধে আমাদের প্রথমে বুঝতে হবে বাংলা কি। 1751 সালে প্রথম সতীদাহ উচ্ছেদ আইন রাজা রামমোহন রায় তৎকালীন লর্ড বেন্টিককে দিয়ে প্রচলন করান। কিন্তু আমরা দেখেছি 1986 সালে রাজস্থানে রূপকানোয়ারের সতীদাহ হচ্ছে। উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, রাজস্থান, হরিয়ানা এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে এখনো দেখা যায় যে দলিত সম্প্রদায়ের মানুষের উপর কিভাবে অত্যাচার চলে। একটা সামান্য ছায়া যদি পড়ে যায়, উচ্চ বর্ণের গায়ে যদি তাদের ছায়া পড়ে যায়, তাদেরকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়। সতীদাহের মতো প্রথা তো আছেই, বাল্য বিবাহের মতো ঘৃণ্য প্রথা তো আছে। সেখানে 1751 সালে আমরা সেখান থেকে মুক্তি লাভ করেছি। তারপর রামকৃষ্ণদেব, ঠাকুর রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, যিনি বাল্যকালে, আমরা কোন বাংলার মানুষ আমাদের গর্ববোধ হয়, প্রতিটা হুঁকো টেনে দেখছেন, তুই হুঁকো টানছিস কি রে, ওই যে না দেখছি কিভাবে জাত যায়। একটা বাচ্চা ছেলের এতখানি মানে তার বোঝার ক্ষমতা, তারপরে তো তিনি স্বামী বিবেকানন্দ হয়েছিলেন। মানে আপনি বলতে চাইছেন এই যে নরেন্দ্রনাথ দত্ত ছিলেন তখন, স্বামী বিবেকানন্দ পরে হয়েছেন, তো নরেন্দ্রনাথ দত্ত এই যে প্রত্যেক জাতের, অনেক জাতের জন্য আলাদা আলাদা ছিল, তার বাবার কাছে যারা এসে বসতেন সে হুকুগুলো খেয়ে দেখেছিলেন যে কিভাবে জাত যায়। তো সেই কারণেই কি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি কখনো হিজাব পরছেন, কখনো চার্চে গিয়ে তাদের ড্রেস পরছেন, এই যে ব্যাপারগুলো উনি করে বেড়াচ্ছেন, সেটা কি সেই জন্য? অবশ্যই সবার মুখ্যমন্ত্রী। সবার মুখ্যমন্ত্রী হলে তাকে হিন্দু ধর্মের একজন মানুষ হয়েও তাকে মুসলিমদের জন্য তাদের ঈদগাহ বলুন, হিজাব পরুন কি তিনি ক্রিসমাসে কেক খান, সেটা বড় বিষয় না। এখানে হচ্ছে উৎসব যার যার, ধর্ম সবার, বা ধর্ম যার যার, উৎসব সবার, এটা পরিষ্কার বলা হয়। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমরা এখানে শ্যুট করে দেখিয়েওছি। এটা হচ্ছে যে গুপ্তিপাড়ার রথযাত্রা শুটিং করছিলাম, সেখানে দেখি বোরকা পরে এসে অনেক মানুষ রথযাত্রা মেলা থেকে কিনছেন, রথযাত্রা উৎসবের মধ্যে রয়েছে। হ্যাঁ সেটা ঠিক আছে, মানে তারা এখানে ধর্ম রথযাত্রার যার অনুষ্ঠানে যারাই হোক, উৎসব সবার। এখানে ঈদেও অনেক হিন্দু ছেলে অংশগ্রহণ করে, বন্ধু বান্ধবরা সিমুই খাওয়াচ্ছে, মাংস খাচ্ছে। হ্যাঁ সেটা অংশগ্রহণ অবশ্যই করুক, তারাও আমাদের দুর্গাপুজোয় অংশগ্রহণ করুক, আমরা সবাই চাইবো। কিন্তু যখন আমরা তাদের অনুষ্ঠানে যাব, তাদের পোশাক পরে যাওয়ার কি মানে আছে? সেটা যার যার নিজস্ব বিষয়। যেমন হচ্ছে, যেমন পরিষ্কার বলি, আজকে কানলাতেই আমি লক্ষ্য করে দেখেছি, যেটা হচ্ছে যে ইন্ডিয়ান ওয়াচ, যেটা তার উল্টো দিকে আপনার ওই জাহাঙ্গীরটার যে মোবাইলের দোকান আছে, ওই নিউ লাইফ নার্সিংহোম, তার উল্টো দিকে বিবেকানন্দ কলোনি বলে ওখানে একটি দুর্গাপুজো হয়। তার সেক্রেটারি হচ্ছে মুসলিম, জাহাঙ্গীর কবির, ইন্ডিয়ান ওয়াচের যে মালিক, উনি হচ্ছে ওখানকার সেক্রেটারি। তো ঘটনা হচ্ছে যে এই ধরনের উদাহরণ বহু দেখা যায় পশ্চিমবঙ্গে। ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এসে চালু করেনি, এটা বিজেপি হাইলাইট করছে হিজাব পরে যায় বলে। এটা কিন্তু পশ্চিমবঙ্গে বহু পুরনো দিন থেকেই রয়ে গেছে, যে হিন্দু মুসলমান, এটা কিন্তু প্রথম বলতে পারেন, বা তার আগেও হয়েছিল, কিন্তু প্রথম সুদৃঢ়ভাবে করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিম রাখি বন্ধন উৎসবের মাধ্যমে 1905 সালে বঙ্গভঙ্গ রোধের জন্য। এই হিন্দু মুসলিম ভাইচারা প্লাস খ্রিস্টান, ঈসাই, শিখ সবাই রয়েছে এখানে। জাত পাত ধর্ম নিয়ে না এত মানুষ ভাবে না, যেটা ইউপি বিহার রাজস্থান ভাবে। এবং নরেন্দ্র মোদীর ওপর যেখানে রাগ দিয়েছে এখানকার মানুষের, আমরা এখানে বলা হচ্ছে কেন যে বাংলা বিরোধীদের বিসর্জন, জনগণের গর্জন। এবারে নির্বাচনটা যে স্লোগানে হয়েছে, জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। বুঝতে হবে যে বাংলা জিনিসটা কি। বাংলাতে ছুতমার চলে না, জাতপাতের বিচার চলে না, মানুষের বিভাজন চলে না, সবাইকে নিয়ে চলতে হবে ভাই। যে আসবে তোমাকে সবাইকে নিয়ে চলতে হবে। আজকে বালুরঘাটের সুকান্ত মজুমদারকে যখন ধরা হচ্ছে যে আপনি পিছিয়ে আছেন কেন, ওই জানেন হিন্দু এলাকা আসতে দিন, তবে তো আমি আগে যাব। তাহলে মুসলিম এবং হিন্দু, মানে মুসলিম যে পাওয়ারটা বা মুসলিম যে সংখ্যাটা, এটাই তৃণমূলের একটা শক্তি আপনি বলতে চাইছেন? সংখ্যালঘু ভাই বোনেরা পশ্চিমবঙ্গে পরিষ্কারভাবে বোঝেন যে কারা উন্নয়নটা করছে, কারা সঠিকভাবে এগোচ্ছে, এবং বিভাজন না করে চেষ্টা করছে কোনো কিছু করার মানুষের জন্য। এবং এটাই তাহলে বিজেপির এই যে আগের লোকসভা ভোটে 18টা সিট ছিল এবং সেখান থেকে কমে 12টা সিট হয়েছে, তাহলে বিজেপির যেই অধঃপতনও যদি বলি আমি, বা পতন বলি, যাই বলি, সেটার কারণ এটাও একটা কারণ যে মুসলিমদের প্রতি উৎপীড়ন করা বা মুসলিমদের দমন করা, হিন্দুত্ববাদকে প্রমোট করা, এটা একটা কারণ। অবশ্যই, যেটা হচ্ছে যে যতটাই নরেন্দ্র মোদী হিন্দু তাস খেলার চেষ্টা করবেন, যতটাই সাম্প্রদায়িক তাস খেলার চেষ্টা করবেন, লাস্টের দিকে চেষ্টা করলেনও যতটাই কলুষিত করার চেষ্টা করবেন, তত উনি পিছবেন। বাংলা পিচকে বুঝতে হবে, যেখানে খেলবো তার পিচকে বুঝতে হবে। কিন্তু এই যে বিজেপির যারা নেতা আছেন, যারা ভোটে পরাজিত হয়েছেন, আমি লকেট চ্যাটার্জির কথা বলি বা দিলীপ ঘোষের কথা বলি, তারা যে এখন একটা বক্তব্য সামনে আনছেন যে আমরা কেন্দ্রের থেকে যে সাহায্যটা পেয়েছি, রাজ্যের বিজেপির যারা কর্মকর্তা আছেন বা উপরের দিকে আছেন তাদের থেকে সেই সাহায্য পায়নি, এবং তারা হয়তো বা ইনডাইরেক্টলি ডাইরেক্টলি শুভেন্দুবাবুকে নিশানা করেছেন। এবং 2019-এর লোকসভায় যারা একদম প্রথমে ছিলেন, সেটা আমাদের দিলীপ ঘোষ হোক বা রাহুল সিনহা হোক, তাদেরকে সরিয়ে দিয়ে একরকমভাবে তারা সরে গেছিলেন লোকসভার পরে। এবং এই যে পরিবর্তনটা, শুভেন্দুবাবুর বিজেপির একদম প্রচারের আলোতে আসা, এই পরিবর্তনটা কি কোনো জায়গায় গিয়ে বিজেপিকে ব্যাকফুটেই ঠেলে দিয়েছে?
আপনার কি মনে হয়? যদিও এটা সম্পূর্ণ বিজেপির আভ্যন্তরীণ সাংগঠনিক বিষয়, এটা নিয়ে মতবাদ করা ঠিক নয়, মতামত দেওয়াটা। তবু আপনি যেমন বললেন, বলছি, দিলীপ ঘোষ দীর্ঘদিনের RSS প্রচারক, এবং প্রচারকদের আমি দেখেছি, বেশ কিছু প্রচারককে দেখেছি, এবং মানে ট্রেনে সফর করতে করতেও দেখেছি, দূরপাল্লার যাত্রায় ট্রেনেও যাচ্ছেন, সেখানেও সামনের যাত্রী যারা আছে তাদেরকেও প্রচার করতে করতে যাচ্ছে সনাতন হিন্দু ধর্ম, হিন্দু রাষ্ট্র, ভারতীয় জনতা পার্টি, যা যা বলে সে সমস্ত প্রচার করতে করতে যাচ্ছে। মানে একটা সন্ন্যাসী টাইপের হয় এরা, নিজেদের মানে আশা আকাঙ্ক্ষা দেওয়া থাকে না, যা করছে সংগঠনের জন্য করে যাচ্ছে। সেখানে সেই জায়গা থেকে দিলীপ ঘোষ বা তাদের যে সমস্ত RSS এর মানুষরা ছিলেন, তাদের অবদানে পুরনো যারা ছিলেন, ভারতীয় জনতা পার্টি 2019-এ যে উচ্চতায় উঠেছিল, সেখানে তৃণমূল থেকে আসা শুভেন্দু অধিকারী আসার পর অত্যাধিক গুরুত্ব বেশি পেয়েছিলেন। তার জন্যে কোথাও একটা জিনিস মনে হচ্ছে যে বিজেপির মধ্যেই একটা তালমিলের অভাব দেখা যাচ্ছে। নব্য বিজেপি আর পুরনো বিজেপির মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব দেখা যাচ্ছে, যেটা পুরনো দিন থেকে যারা বিজেপিটাকে, দুর্দিন থেকে বিজেপি করে আসছে, এই স্ট্রাকচারটাকে তৈরি করেছে 2019-এর জায়গায় একটা আনার জন্য। তো সেইখানে কিন্তু একটা সমস্যা তাদের মনে আসছে, খুব স্বাভাবিক ব্যাপার। এবং এখানে কেন্দ্রীয় নেতৃত্ব যা বোঝা গেল যে সম্পূর্ণভাবে শুভেন্দু অধিকারীর ওপরই নির্ভরশীল অনেকখানি এই নির্বাচনে, এবং সম্পূর্ণ প্রার্থী বাছাই থেকে শুরু করে বেশিরভাগ তাই তাদের হাতে দিয়ে দিয়েছিল, শুভেন্দু অধিকারী পরিবারের হাতে। এবং তার ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বিজেপির ইরোশন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে ভেবেছিল যে আমাদের লোকাল লোক চাই, যারা বুঝে, তৃণমূলের ভেতরের লোক, তাহলে তৃণমূলকে ভাঙতে সমর্থ হবে, তৃণমূলকে ক্ষতি করতে পারবে, বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এইভাবে করেছিলেন। কিন্তু সেটা ফলপ্রসূ হলো না, কারণ যারা বারবার দল বদল করে এই ধরনের মানুষদের জনগণ ভালো চোখে নেয় না। এই যে দল বদলের কথা বলছেন, আমরা এর আগেও দেখেছি তৃণমূলের অনেকে এসে বিজেপিতে এসেছে, বিজেপি থেকে আবার ফিরে গেছে তৃণমূলে। এই যে দল বদলের ব্যাপারটা, এবং আমরা দেখতে পাই যে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা আমরা তৃণমূলের মধ্যেও দেখতে পাই, বিজেপির মধ্যে আপনি বলছেন যে গোষ্ঠী কোন্দলের একটা শিকার হয়েছে এই লোকসভা ভোট বিজেপির ক্ষেত্রে। তাহলে আমার একটা প্রশ্ন এখানে থাকবে যে রাজনীতি এটা কি এখন মানে জনসেবার থেকে বেশি ব্যবসায় পরিণত হয়েছে? যারা রাজনীতি করছেন তারা কি আসলে জনসেবা করছেন না, জনগণের হয়ে কোনো কাজ করছে না, তারা একজন ব্যবসায়ী? অ্যাকচুয়ালি অফ দ্য রেকর্ড যদি বলতে হয়, যদি অন ক্যামেরা বলছি, মানে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বলছি, যে আজকে বেশ কিছুটা ব্যবসাতে পরিণত হয়েছে রাজনীতি। এবং রাজনীতিতে যদি ব্যবসার এতটুকু লেশমাত্র না থাকতো, শুধু সেবা হতো, তাহলে এত ভিড় দেখা যেত না। এটা বাস্তব সত্যি কথা। কিছু না কিছু ইন্টারেস্ট তো নিশ্চয়ই অবশ্যই আছে। কেউ কেউ সম্মানের জন্য করেন, তাদেরকে কুর্নিশ জানাই। 5-10 মানুষ আছে, প্রতিটা দলেই আছে, সে তৃণমূল বলুন, CPM বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, যে দলই বলুন। আর বেশ কিছু মানুষ রয়েছেন যারা শুধুমাত্র অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য কাজ করেন। এখন সেটা তো সুধার করতে গেলে তো এমনিভাবে সুধার সম্ভব নয়, দেশের প্রতিটা পরিবারকে সুধার করতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু যেটা বলতেন। মানে এখানে কি এটাও একটা ফ্যাক্টর যে রাজনীতিতে মানে আপনি ধরুন একটা গভর্নমেন্ট জব যদি করতে চান, সরকারের চাকরি যেখানে সরকার আপনাকে মাইনে দেবে, সেই চাকরি করতে গেলে আপনার প্রপার কোয়ালিফিকেশান চাই, আপনার যোগ্যতা নির্ণয়ের জন্য এক্সাম হয়, সেখানে চেক করা হয় যে আপনি মানুষ হিসেবে কেমন ছিলেন, আপনার ক্যারেক্টার সার্টিফিকেট, সেখানকার বিডিও বা থানার কেউ তাকে ক্যারেক্টার সার্টিফিকেট দিতে হয় আপনার, যে আপনি মানুষটা কেমন, আপনার নামে কোনো কেস নেই তো, আপনি আর কোনো সমস্যা নেই তো। একটা সরকারি চাকরির ক্ষেত্রে এত কিছু প্রসেস উত্তীর্ণ হয়ে সরকারের একজন কাজের লোক হওয়া যায়।
কিন্তু সরকার হতে গেলে নিজে যখন সে সরকার হচ্ছে তার কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই, তার নিজস্ব এডুকেশনাল কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই, সে শুধুমাত্র ভোটে যে কেউ দাঁড়াতে পারে এবং ভোটে জিতলে সে সরকারের একজন প্রতিনিধি হতে পারে। তাহলে এইটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের, এটা কি একটা কোথাও ফাঁক বা কোথাও একটা গলতি থাকছে? আমি আপনাকে বলবো যে এর আগে সরকারি চাকরি যেরকম ছিল যে 5 পাস হলে এই পরীক্ষায় বসা যেত, সেটা ধীরে ধীরে 10 পাস হয়েছে, 12 পাস হয়েছে, এখন সেই চাকরির পরীক্ষায় বসতে গেলে গ্র্যাজুয়েট হতে হচ্ছে। ধীরে ধীরে এটা আমরা সরকারি চাকরি ক্ষেত্রে দেখেছি ক্রাইটেরিয়াগুলো বেড়েছে, কিন্তু নেতা নির্বাচনের জন্য এই ক্রাইটেরিয়া তো বাড়েনি, সেই একদম স্বাধীনতার সময় থেকে একই থেকেছে। এটা কি আমাদের কনস্টিটিউশনের একটা গলতি বলবেন আপনি? শুধু কনস্টিটিউশনে গলতি নয়, এটা সম্বন্ধে পরিষ্কার বলে রাখি, সেটা হচ্ছে যে বাবা সাহেব আম্বেদকর, বি.আর. আম্বেদকর, যিনি আমাদের কনস্টিটিউশনের রচয়িতা, তাকে কিন্তু স্কুলের বাইরে বসে থাকতে হতো, তাকে তেষ্টা পেলে জল পর্যন্ত খেতে পারতেন না। তিনি একজন দলিত ছিলেন। তিনি একজন দলিত ছিলেন। যে দেশে দলিতদের পোড়ানো হয়, ছাওয়া পড়লে, জল কুয়ো থেকে জল খেললে তুললে সেখান থেকে পুড়িয়ে দেওয়া হয়, প্রচুর ইনসিডেন্ট ঘটেছে। এবং সেই কারণে 1991 সালে মন্ডল কমিশন এবং তারপরে SC/ST রিজার্ভেশন। সেই দেশে যেখানে SC/ST রিজার্ভেশন চলে, সেখানে আপনার বহু জায়গায় আমরা দেখেছি, রাজনৈতিক দলের ক্ষেত্রে দেখেছি, যখন SC রিজার্ভেশন হয়ে যায় কোনো যে একটা পঞ্চায়েতে বা পৌরসভায়, ভালো প্রার্থী আমরা পাই না, ভালো এডুকেটেড প্রার্থী পাওয়া যায় না। সেটা নিয়ে ইরানে কনস্টিটিউশন থাকলে অসুবিধা হয়ে যায় সেই সমস্ত জায়গায়। সুতরাং এই জায়গাটাই বলতে চাইছি যে আস্তে আস্তে যেভাবে একবিংশ শতাব্দীতে কম্পিউটার যুগে উন্নতি হচ্ছে, উন্নতি হতে হতে মানুষের মন থেকে এই সমস্ত ঘৃণা বিদ্বেষ সরিয়ে, এটাই বলতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের, পশ্চিমবঙ্গ কেন আলাদা সবার থেকে? কোনোদিন পশ্চিমবঙ্গ বা বাংলার চাটুকারিতা করেনি দিল্লি, পরিষ্কার কথা বলছি। আজকে ইংরেজ শাসনে যখন গোটা ভারতবর্ষ সবাই জহুজুর করে ইংরেজদের তেল বুলিয়েছে, তখন বাংলা, মহারাষ্ট্র, পাঞ্জাব মাথা তুলে দাঁড়িয়েছে। এই নরেন্দ্র মোদীর স্বৈরাচারের বিরুদ্ধেও কিন্তু এক হিসাব করে দেখুন, মহারাষ্ট্রে ঘোড়া কেনে বেচে করে বিজেপিকে থাকতে হয়েছে, পাঞ্জাবে বিজেপির চিহ্ন নেই, পশ্চিমবঙ্গে বিজেপির চিহ্ন নেই। এখনো কিন্তু পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, মহারাষ্ট্র নরেন্দ্র মোদীর দিল্লির এগেনস্টে মাথা উঁচু করে আছে, কারণ এখানে গোঁড়ামোর জায়গা নেই, কুসংস্কারের জায়গা নেই, আমরা সেই জায়গাটাই চাইছি। তাহলে আইনের যেই পরিবর্তনের প্রয়োজন, এবং নরেন্দ্র মোদী বলছেন যে এক দেশ এক আইন আনবেন, সব জায়গায় একই সংবিধান চলবে, তাহলে সেটাকে তো আপনাদের বাহবা দেওয়া উচিত। অবশ্যই সেখানে দেখবো সেখানে কি করছেন, সেখানে উনি সেই সাম্প্রদায়িক তাস খেলার প্রচেষ্টা করছেন, সেইটা কারণেই তো সমস্যা। আজকে সিএ লাগু করার ক্ষেত্রে সেখানে বলছেন যে মুসলিমরা বাদ। ভাই, আজকে দেখা গেল পাকিস্তানে যে সমস্ত মুসলিম ভারতবর্ষ থেকে গেছিলেন, যে মুসলিম রাষ্ট্র হচ্ছে আমরা ওখানে জায়গা পাবো বলে, সেখানে বেশিরভাগ মুসলিমকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বা বর্ডার অঞ্চলে কোনো রকমে পড়েছিলেন, তাদেরকে কি বলা হয়? মুহাজির। পাকিস্তানের ভাষায় বলা হয় মুহাজির। তাহলে যে দু একজন মুহাজির যদি এখানে চলে আসেন, তাদেরকে নেবো না আমরা? মানে জিন্না, যিনি তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, এবং জওহরলাল নেহরু আমাদের ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ছিলেন, এবং এই যে বিভাজনটা হয়, বিভাজনটা তো ধর্মের ভিত্তিতে হয়েছিল। অবশ্যই হিন্দু এবং মুসলিম দুটো ধর্মের ভিত্তিতে এই বিভাজন হয়। তাহলে যে মুসলিমরা তখন ধর্মের ভিত্তিতে বিভাজন হওয়ার জন্য সেখানে চলে গেছিলেন, তো তাদের ফিরিয়ে নেওয়ার দায়িত্ব ইন্ডিয়া কেন নেবে? ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নয়, যারা আসতে চাইছেন বা আসছেন, সব কিছু যে জায়গায় একটা থাকে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, মানবিকতা। ভারত কিন্তু তখন বিভাজনটা, পাকিস্তান ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, ভারতবর্ষ কিন্তু ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে তৈরি হয়েছিল। সেটাও তো গান্ধীর ডিসিশন ছিল অ্যাকচুয়ালি। তো যে বিভাজন হয় পাকিস্তান এবং ইন্ডিয়া, সেই বিভাজনটা তো এরকমই হওয়া উচিত ছিল যে ইন্ডিয়াতে হিন্দুরা থাকবে, পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এখানে মুসলিমরা থাকবে, এই ভিত্তিতেই বিভাজনটা হয়েছিল। তখন মহাত্মা গান্ধী তিনি বলেন যে না, আমরা এটা করব না, আমাদের ইন্ডিয়াতে যে কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ থাকতে পারবে। যে মুসলিমরা তখন চলে গেলেন বা ওখান থেকে হিন্দুরা চলে এলেন,
তারা এসেছেন, এবং পরবর্তীকালে আরও আমরা দেখেছি যে অধুনা যে বাংলাদেশ, পূর্ব পাকিস্তান পরে বাংলাদেশ, সেখান থেকে প্রচুর হিন্দু বিভিন্ন সময় আমাদের এখানে এসেছেন। এবং আমরা যেহেতু বাংলাদেশের সাথে ডাইরেক্ট বর্ডার শেয়ার করি, আমাদের এখানে তার পরিমাণটা অনেক বেশি। কিন্তু একটা মুসলিম রাষ্ট্রে যারা আছেন মুসলিম হিসাবে, তাদের আবার এখানে আসার প্রয়োজন কেন পড়ছে? তাহলে একজন মুসলিম হিসাবে কেউ যদি মুসলিম রাষ্ট্রে সেফ না হয়, আমি আপনাকে এটুকুই বলছি, একজন মুসলিম হিসাবে কেউ যদি মুসলিম রাষ্ট্রে সেফ না হয়, তাহলে একজন হিন্দু হিসাবে কেউ মুসলিম রাষ্ট্রে কি করে সেফ হবে? না, এখানে তো মুসলিম রাষ্ট্রের সেফ কি হিন্দু হিসেবে সেফ সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আজকে মুসলিম রাষ্ট্রে মুসলিম হিসেবে সেফ নয় বা মুসলিম রাষ্ট্রে হিন্দু হিসেবে সেফ নয়, সেই কারণেই আজকে পাকিস্তানের অর্থনীতি দেখুন, পাকিস্তানের পজিশন দেখুন, আর ভারতবর্ষের পজিশন দেখুন। আজকে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ছিল বলেই সবাই মিলে, সমস্ত ব্রেন মিলে, সমস্ত সম্প্রদায় মিলে সুন্দরভাবে দেশটাকে তৈরি করেছিল বলেই আজকে আমরা এই জায়গায়। আর ওখানে সেই জাগুয়া সম্প্রদায়ের মতো হয়ে যাচ্ছে আন্দামানের। ওই আমরা আমাদের বাইরে যাবো না, করতে 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 নিজেদের প্রতিরোধ ক্ষমতা শেষ হতে হতে আজকে যারা সম্প্রদায় 160 না 150-এ দাঁড়িয়েছে, কদিন পর বিলুপ্ত প্রায় হয়ে যাবে। পাকিস্তানের অবস্থাও ঠিক সেরকম, অর্থনৈতিকভাবে সমস্ত দিক থেকে বিলুপ্ত প্রায় হয়ে যাবে। ডাইভার্সিটি না থাকলে সেখানে সেই উন্নয়ন হয় না, এটা পরিষ্কার। আচ্ছা, ধরুন আগের 18 জন এমপি ছিল বিজেপির আগের লোকসভায়, এবার সেখানে পশ্চিমবঙ্গ থেকে মাত্র 12 জন এমপি। তো আপনার কি মনে হয়, আগের বার তো কেউ পূর্ণ মন্ত্রিত্ব পাননি কেন্দ্রীয় মন্ত্রিসভাতে, তো আপনার মনে হয় যে এই 12 জনের মধ্যে থেকে কেউ পূর্ণ মন্ত্রিত্ব পেতে পারেন? এখন সেটা ভারতীয় জনতা পার্টির নিজস্ব আভ্যন্তরীণ বিষয়, তারা কি করবেন। তবে যাই হোক, যাকে তো এত হাইলাইট করে নিয়ে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, একজন এক্স জাস্টিস তাকে হাইকোর্টের, কি আইনমন্ত্রী করার একটা কথা উঠে আসছে, তো আপনি সেটাকে কিভাবে নেবেন? আর শুনুন, বিষয়টা হচ্ছে যে খেলার সময় বিভিন্ন দলে মানুষ খেলে। এখন বাংলা থেকে আমার বাঙালি হিসেবে বলছি, রাজনৈতিক হিসেবে বলছি না এটা, সেটা যে বাঙালি হিসেবে যে বাঙালি উঠে আসুক না কেন, বড় জায়গায় যাবে, সেটা ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। তো আগামী 5 বছরের যদি কথা বলি, নরেন্দ্র মোদী বলছেন যে আমরা এতক্ষণ টেস্ট ক্রিকেট খেলছিলাম, এবারও আমরা ওয়ানডে টি-20 খেলবো, এই 5 বছরে ওয়ানডে টি-20 খেলবো। কারণ নরেন্দ্র মোদী হয়তো বলেছেন যে এই টার্মটাই তার শেষ টার্ম, মানে বিজেপির শেষ টার্ম না হলেও তার শেষ টার্ম। তিনি এরপরে হয়তো আর প্রধানমন্ত্রী পদে থাকবেন না, অন্য কেউ বিজেপির আসতে পারে যদি বিজেপি ক্ষমতায় আছে। তো এবার টেস্ট ক্রিকেট আপনারা দেখেছেন 10 বছর ধরে, ওয়ানডে টি-20 কীরকম হতে পারে? আমরা টেস্ট ক্রিকেট দেখেছি, অর্থমন্ত্রী নিজে জানেন না, আরবিআই গভর্নর নিজে জানেন না, হঠাৎ করে রাত্রি 8টার সময় বললেন নোট বাতিল হয়ে গেল সমস্ত। এগুলো টেস্ট ক্রিকেট বলে না। যাই হোক, এখন এই ধরনের টেস্ট ক্রিকেট প্রথম 2014 সালে 282টা আসন ছিল বিজেপির, তারপর 300টা আসন ছিল 2019-এ, 2024-এ এটা কিন্তু 239। সেটা আপনি বলছেন, কিন্তু 2019-এ যেখানে 37 পয়েন্ট সামথিং ছিল, সেই ভোটটা কিন্তু মাত্র 36 পয়েন্ট সামথিং হয়েছে। 0.80% ভোট বিজেপির কমেছে। এবং আপনাকে একটা কথা বলি যে যেখানে সমস্ত দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো যারা বিরোধী গোষ্ঠীতে ছিল, তারা সবাই মিলে ইন্ডিয়া জোট করেও বিজেপিকে হারাতে পারলো না, তাহলে এরপরে আর কি অপশন থাকতে পারে? আগামী দিনে কংগ্রেসের কাছে বিজেপিকে সরানোর মতো আর কি অপশন থাকতে পারে? কংগ্রেস তো নিজের শেষ তাসটাও খেলে ফেললো। শুনুন, বিজেপিকে সরানোর জন্য কংগ্রেস বা যে সমস্ত দলগুলি রয়েছে, আঞ্চলিক দলগুলো রয়েছে, সবাই মিলে সেখানে আলাদা করে স্ট্র্যাটেজির দরকার নেই। বিজেপি নিজের কর্মকাণ্ডের জন্যই ক্রমাগত ইরোশনের দিকে কিন্তু যাচ্ছে। আজকে কংগ্রেস কি প্রচার করেছে, বিরোধী দল কি প্রচার করেছে, সেটা বড় ব্যাপার না। 2014 সালেও তারা যা প্রচার করেছিল, 2024-এও তারা একই প্রচার করছে, হয়তো একত্রিতভাবে লড়াই করেছে, এটুকুনি পার্থক্য। কিন্তু সেখানে পার্সেন্টেজ অফ ভোটের সুইং এমন কিছু হয় না যে যার জন্য বিজেপি আজকে 272-এর নিচে চলে গেল। আজকে এই যে বলছেন টেস্ট ক্রিকেট খেলেছে, এবার টি-20, যেখানে প্রচণ্ড শরিকি বাঁধা রয়েছে, এইগুলোর মধ্যে দিয়ে
কতটা খেলতে পারবেন সেটা খুবই সন্দেহ আছে। আর টি-20 নামে তো বিরোধীদের ওপর দমন পীড়ন উৎপীড়ন, ওই সিডিবিআই, দেখা যাক এই ইনিংসটা কেমন খেলায়। আচ্ছা, ধরুন বিজেপির এগেনস্টে যেমন ইন্ডিয়া জোট হলো দেশীয় স্তরে, আপনার কি মনে হয় না যে বিজেপি কেন্দ্রে যত বড় শক্তি, আমাদের রাজ্যেও তৃণমূল সেই একই রকম শক্তিশালী একটা দল? অবশ্যই। তাহলে এখানে আমরা তৃণমূলের এগেনস্টে আগামী 26-এর ভোটে বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের কি একটা বাংলা জোট দেখতে পারি? অলরেডি তো জোট ছিল তো, 2021-এ অলিখিত সিপিএম কংগ্রেস বিজেপি জোট হয়েছে তো, অনেক পঞ্চায়েতও আছে সিপিএম কংগ্রেস বিজেপি জোটে। এখানে লোয়ার লেভেলে অনেক জায়গায় এই ধরনের জোট হয়েছে, এবং দেখা গেছে যে যেখানে সিপিএম কংগ্রেস স্ট্রং ক্যান্ডিডেট দিয়েছে শুভেন্দু অধিকারী, সেখানে আপনার দুর্বল ক্যান্ডিডেট দিয়েছে, বা যেখানে বিজেপি স্ট্রং ক্যান্ডিডেট সেখানে সিপিএম কংগ্রেস দুর্বল ক্যান্ডিডেট দিয়েছে। মানে অলিখিতটা লিখিত হওয়ার কি আশা থাকতে পারে? এখন শুনুন, সেটা তাদের নেতৃত্ব বুঝবে সেই সমস্ত বিষয়। তবে যাই করে নিক, যাই হোক, পশ্চিমবঙ্গে আগামী 10 বছরে তৃণমূল কংগ্রেসের কোনো বিকল্প নেই। মমতা ব্যানার্জিও মুখ্যমন্ত্রী হিসাবে 3টে টার্ম অলরেডি চলছে, আগামী 26-এ 4th টার্ম আসতে পারে। তা আপনি কি আবারও একজন ভেটেরান রাজনীতিবিদ হিসাবে মমতা ব্যানার্জির উপরেই আস্থা রাখবেন, নাকি আপনি চাইবেন যে নতুন কোনো মুখ মুখ্যমন্ত্রী হিসেবে উঠে আসুক, নতুন কোনো ইয়ং ব্লাড উঠে আসুক মুখ্যমন্ত্রী হিসাবে? দেখুন, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এবং শেষ কথা সেই হিসেবেই চলে এসছে। গত 4 দশকে সব থেকে বড় ক্রাউড ক্যাচার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা এখনো বিভিন্ন জনসভায় তিনি প্রমাণ করে দিচ্ছেন। কিন্তু তার সঙ্গে তার উত্তরসূরি, যেটা প্রত্যেকটা কর্মী তৃণমূল কংগ্রেসে মনে করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু তার যোগ্যতা এই নির্বাচন এবং 2021-এর নির্বাচনে তার যোগ্য সেনাপতিত্বে সেটা প্রমাণ করে দিয়েছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরসূরি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে এসেছেন বলেই কি শুভেন্দু বাবু হিংসায় দলটা থেকে বেরিয়ে এসেছেন? এখন কার মধ্যে কি হিংসা আছে সেটা বোঝা মুশকিল, তবে হতেও পারে, হলেও হতে পারে। আমাদের প্রকৃত উত্তরসূরি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে থাকে, তাহলে বিজেপির ক্ষেত্রে নরেন্দ্র মোদীর উত্তরসূরি হিসাবে কে মনে হয় আপনার? এখন তাদের দলকে নির্বাচন করবে। এখন কেউ বলতো যোগী আদিত্যনাথ, কিন্তু সেখানে তো যেটা অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য থেকে আমরা জানতে পারলাম, যোগী আদিত্যনাথের সঙ্গে বড় একটা সমস্যা চলছে, এবং যার প্রতিফলন আমরা দেখতে পেলাম এই লোকসভা নির্বাচনে, যার জন্য আজকে 272-এর নিচে বিজেপিকে যেতে হলো। যে এরপরে 2025 সালে আপনার অটোমেটিক্যালি নরেন্দ্র মোদীর তৈরি করা নিয়ম অনুযায়ী তাকে রিটায়ার করতে হবে। 75 বছরের অধিক কেউ থাকতে পারবে না, যে নিয়মে উনি লালকৃষ্ণ আদবানিকে প্রধানমন্ত্রী হতে দেননি। মুরলী মনোহর যোশীকে রিটায়ারমেন্ট করিয়েছেন যে সমস্ত সিনিয়র বিজেপির নেতৃত্ব, তো সেই নিয়ম ওনাকে মানতে হবে, কিছু করার নেই, নাহলে সমস্যা হয়ে যাবে। তো সেখানে এবার অমিত শাহের চান্স আসছে, বা নীতিন গডকরি আছেন, যারা আছেন। এবার সেখানে আপনার একটা কথা উঠেছিল যোগী আদিত্যনাথের চান্স আসবে, সেই নিয়ে একটা বড় সমস্যা, যেটা অরবিন্দ কেজরিওয়াল বলেছে হয়েছে, এবং সেটা আমরা বুঝতেও পারছি যে ইউপিতে সম্পূর্ণভাবে রেজাল্টটাকে পুরো উলটপালট করে দিয়ে বিজেপির কুমোরটাকে পুরো ভেঙে দিল যোগী আদিত্যনাথ। আচ্ছা, মানে ইউপির এই যে ফল, যেখানে প্রায় 20 থেকে 22টা আসন কমে গেছে, 20-22টা নয়, 34টা আসন, যত 33 থেকে 34টা আসন বিজেপি পেয়েছে, 44টা আসন সমাজবাদী পার্টি আর কংগ্রেস মিলিয়ে পেয়েছে। যেখানে 62টা আসন ছিল, যেখানে 62টা আসন ছিল, এবং এক্সিট পোলে সমস্ত চ্যানেলগুলো 72টা দেখাচ্ছিল বিজেপি, 68 থেকে 72-এর মধ্যে। আমার আজকে শেষ প্রশ্ন, বিজেপি 2024-এর লোকসভা ভোটে তৃণমূলের এগেনস্টে সবসময় সুর চড়িয়েছে যে দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা দুর্নীতি, গরু পাচার, বিভিন্ন ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে দুর্নীতি। আপনার কি মনে হয় যে 2026-এর বিধানসভা ভোটে এই যে দুর্নীতিগুলো, এটা তৃণমূলের কতটা এগেনস্টে যেতে পারে? পরিষ্কার বিষয় হচ্ছে যে দুর্নীতি নিয়ে বিজেপি সুর চড়ায়,
কিন্তু বিজেপির সব থেকে বড় হচ্ছে দুর্নীতির আখড়া। আজকে ওয়াশিং পাউডার, নির্মা যেমন বলি ওয়াশিং পাউডার, মোদি ওয়াশিং মেশিন হচ্ছে বিজেপি। সেখানে অশোক চৌহান, আদর্শ হাউসিং স্ক্যাম থেকে শুরু করে যত ভারতবর্ষে ঘোটালা রয়েছে, এবং আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতাকর্মীর এগেনস্টে অ্যালিগেশন ছিল, তারাও বিজেপিতে যাওয়ার পর সেখানেও কিন্তু তাদের চার্জশিট পেশ করা বা সেই সমস্ত বিষয়গুলোতে সিবিআই, ইডি সম্পূর্ণ উদাসীন। মনে হচ্ছে যেন কেসটাই তারা নষ্ট করে দিয়েছে। তা অর্থাৎ হচ্ছে যে বিরোধী দলে থাকলে সে করাপ্ট, আর বিরোধী দলে না থাকলে বিজেপিতে গেলে সে হচ্ছে ধোয়া তুলসী পাতা। এটাই হচ্ছে সিস্টেম। যেহেতু ইডি, সিবিআই কেন্দ্রীয় এজেন্সি এবং সমস্তটাই কেন্দ্রীয় দল, বিজেপি যেহেতু 10 বছর যাবত রাজত্ব করছে তাদের হাতে পরিষ্কারভাবে। এবং আর একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, যখন পশ্চিমবঙ্গে একের পর এক নেতা তৃণমূল কংগ্রেসের অ্যারেস্ট হচ্ছেন বা তাদের এগেনস্টে রেড হচ্ছে, তার আগে একটা করে টুইট করছেন বা বক্তব্য দিচ্ছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দল নেতা, তারপর তারা অ্যারেস্ট হচ্ছেন বা সেগুলো দেখতে পাচ্ছে। বলছে একটা বোমা ফাটবে পরশুদিন, দেখা গেল পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হল। অর্থাৎ বিজেপির দপ্তর, পশ্চিমবঙ্গে যে বিজেপির দপ্তর, সেইখান থেকে ইডি, সিবিআই অফিসাররা প্রথমে সেখানে যান, সেখান থেকে গিয়ে খবর নিয়ে যেখানে তারা যেতে বলবেন বিরোধী দল নেতা অর্থাৎ বিজেপির কর্ণধার, সেইখানেই তারা যাবে। সম্পূর্ণ পলিটিসাইজেশন অফ সিবিআই এবং ইডি, সম্পূর্ণ রাজনীতিকরণ চলছে। বিজেপি তো এটাও বলে যে রাজ্যের পুলিশ সব তৃণমূলের হাতে। হ্যাঁ, যদি এখন সিবিআই, ইডি সম্পূর্ণটা তো আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় অঙ্গুলি হেলানে চলে, কিন্তু সেখানে রাজ্যের পুলিশ, যেটাকে বলে মমতা পুলিশ বারবার বলছেন শুভেন্দু অধিকারী, সেখানে যদি আমরা শম্ভুনাথ কাউর থেকে শুরু করে শাহজাহান, এই একের পর এক মামলাগুলো আমরা দেখতে পারি, সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছে। তার নিজের কাউন্সিলরকে পর্যন্ত অ্যারেস্ট করিয়ে দিচ্ছে, রেয়াত করেন না উনি। আচ্ছা, রাজ্যের সরকার রাজ্যের পুলিশকে কন্ট্রোল করবে, কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় এজেন্সিকে কন্ট্রোল করবে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? বিচার বিভাগ, আপনি তো বলছেন বিচার বিভাগটাও এখন কলুষিত, তাহলে তো অভিজিৎ গাঙ্গুলির ঘটনাপত্র তো আমাদের সেটাই মনে হচ্ছে। তাহলে দর্শক, আপনাদের কাছে এটা প্রশ্ন থাকবে যে সাধারণ মানুষ যাবে কোথায়? আমাদের যে যাওয়ার কি আর কোনো রাস্তা বাঁচলো? আবার দেখা হবে আমাদের আগামী পর্বে, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।